14 নভেম্বর 2012 বিশ্বের 22তম বিশ্ব ডায়াবেটিস দিবস। ফ্রেডরিক ব্যান্টিং এবং তার সুযোগ্য ছাত্র চার্লস বেস্ট 1922 সালে ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন আবিষ্কারের ফলে অনেক ডায়াবেটিস রোগীর অকাল প্রয়াণ থেকে নিস্তার পেয়েছেন। ফ্রেডরিকের জন্মদিন 14 নভেম্বর। এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীকে সম্মান জানানোর জন্য এবং ডায়াবেটিস রোগের সম্বন্ধে জনসচেতনমূলক আলোচনা করার জন্য যৌথভাবে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করে আসছেন গত 22 বছর ধরে। 1922 সালে ফ্রেডরিক ব্যান্টিং এবং তার সুযোগ্য ছাত্র চার্লস বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসা ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার। এই ইনসুলিনের আবিষ্কারের ফলে অনেক ডায়াবেটিস রোগী তাদের অকাল প্রয়াণ থেকে নিস্তার পেয়েছেন। ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন 14 নভেম্বর। এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীকে সম্মান জানানোর জন্য এবং ডায়াবেটিস রোগের সম্বন্ধে জনসচেতনমূলক আলোচনার জন্য স্থির করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যৌথভাবে 14 নভেম্বরটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করে আসছে গত 22 বছর ধরে। প্রোটেক্ট আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ নিরাপদ রাখুন। 2009 থেকে 2013 সাল অবধি তার যে থিম, সেই থিমগুলির মধ্যে থাকছে ডায়াবেটিস এবং মানবাধিকার, শিশু এবং কিশোরের ডায়াবেটিস এবং মেদবহুলতা, ডায়াবেটিস রোগ সম্বন্ধে মানুষের জীবনধারণের একটা জনসাধারণদের মধ্যে একটা যাতে জনসচেতনমূলক আলোচনা করা যায়, এ ধরনের নানা থিমগুলি করা আছে। একটা সমীক্ষায় দেখা গেছে সারা পৃথিবীতে প্রায় 346 মিলিয়ন ডায়াবেটিস রোগী আছে। এই যে বিস্তারটা, সেই বিস্তারটা অতি দ্রুত গতিতে বাড়ছে। 1995 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডায়াবেটিস রোগকে একটা মহামারী রোগ হিসাবে আখ্যা দিয়েছেন। ত্রিপুরাতে ডায়াবেটিস রোগীর সংখ্যা আমাদের জনসাধারণ প্রায় 10%, প্রায় 4 লক্ষ ডায়াবেটিস রোগী আমাদের ত্রিপুরাতে বসবাস করছেন। ভারতবর্ষে আমাদের পৃথিবীতে দ্বিতীয় দেশ জনসাধারণের নিরিখে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী ভারতবর্ষে বসবাস করছে। ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটা সমীক্ষা বলেছেন 1971 সাল থেকে 2000 সাল অবধি ভারতবর্ষে ডায়াবেটিস রোগী প্রায় 20 গুণ বেশি বেড়েছে। এবং দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যে ভারতবর্ষের রোগীরা ডায়াবেটিস রোগীদের বয়স পাশ্চাত্য দেশের ডায়াবেটিস রোগীর থেকে বয়সে অনেক কম, অর্থাৎ খুব কম বয়সে আমাদের যে বংশ পর্যায়ক্রমে যে ডায়াবেটিস রোগটা হয় আমাদের দেশের জনসাধারণের মধ্যে এটা সংক্রমিত হচ্ছে। প্রায় জনসাধারণ নিরিখে প্রায় 4 লক্ষ ডায়াবেটিস রোগী আমাদের ত্রিপুরাতে রয়েছেন। ডায়াবেটিস রোগটা হচ্ছে আমাদের শরীরে প্যানক্রিয়াস এর বিটা সেল থেকে ইনসুলিন নামক একটা হরমোন তৈরি হয়। ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে শরীরের মধ্যে সুগারটা যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। এখন যদি ইনসুলিন শরীরের মধ্যে কম তৈরি হয় অথবা একদম তৈরি হয় না, বা ইনসুলিন যেটা তৈরি হয় সেটা কাজ করতে পারে না সঠিকভাবে, তখনই ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। ডায়াবেটিস রোগীর দেখা গেছে ডায়াবেটিস রোগীরা যাদের ডায়াবেটিস নেই সাধারণ জনসাধারণ থেকে, তাদের থেকে প্রায় 20 গুণ বেশি সম্ভাবনা থেকে চোখের দৃষ্টিশক্তি হারানোর, 25 গুণ বেশি সম্ভাবনা থেকে প্রায় পায়ের অঙ্গচ্ছেদন করার, 6 গুণ বেশি সম্ভাবনা থেকে স্ট্রোক বা প্যারালাইসিস হওয়ার, 2 থেকে 3 গুণ বেশি সম্ভাবনা থাকে হৃদরোগ হওয়ার, এবং প্রায় 5 গুণ বেশি সম্ভাবনা থেকে কিডনির রোগ হওয়ার। কতগুলি লক্ষণ ডায়াবেটিস রোগীর থাকে, যেমন খিদে বেশি পাওয়া, জলতৃষ্ণা বেশি পাওয়া, মানুষটা খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, শরীরে নানা ধরনের ইনফেকশনের সংক্রমণ হওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ থেকে ডায়াবেটিস রোগ যে সংক্রমিত হয়েছে রোগী বুঝতে পারে। অথবা আজকাল দেখা গেছে এই সমস্ত যে লক্ষণ, খিদে বেশি পাওয়া, ওজন কমে যাওয়া,
বা শরীরের মধ্যে কোনো ইনফেকশন ছাড়া রুগী হয়তো অন্য কোনো ইনফেকশন যেমন দাঁতের ব্যথা, দাঁতে কোনো অসুবিধা হচ্ছে বা কানে কোনো ব্যথা হচ্ছে, অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন এবং অন্য বিশেষজ্ঞ চিকিৎসক ব্লাড সুগার পরীক্ষা করে দেখা গেল যে সুগারটা বেশি, তখন ফিজিশিয়ানের কাছে তারা রেফার করে পাঠাচ্ছেন। একটা সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে একজন শহরের ডায়াবেটিস রোগীর জন্য চিকিৎসা খরচ প্রায় বছরে 10,000 টাকা এবং গ্রামে চিকিৎসা খরচ প্রায় 6,260 টাকা। নিম্ন মধ্যবিত্ত রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা চালিয়ে যাওয়া এটা ব্যয়বহুল। যদি ডায়াবেটিস রোগীর জটিলতাগুলি দেখা দেয়, জটিলতার ক্ষেত্রে চিকিৎসা খরচ আরও বেড়ে যায় এবং দেখা গেছে যে কোনো সাধারণ রোগের চিকিৎসার তুলনায় ডায়াবেটিস রোগীর চিকিৎসার খরচ প্রায় 5 গুণ বেশি। ডায়াবেটিস বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিসের উপরে জনসাধারণের জনসচেতনামূলক আলোচনা করা যায়, সংবাদপত্রে প্রবন্ধ লেখা যায়, রেডিও টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া যায়, ছেলেদের শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা করা যায়, ডায়াবেটিসের জন্য একটা ওয়াকের হাঁটার ব্যবস্থা করা যায়, সাইকেল দৌড়ের ব্যবস্থা করা যায়, সাঁতারের ব্যবস্থা করা যায় এবং ডায়াবেটিস রোগ নিয়ে কর্মশালা করা যায় জনসাধারণের সাথে এবং চিকিৎসকদের মধ্যেও কর্মশালা করে ডায়াবেটিস রোগ সম্বন্ধে উত্তরোত্তর যে জ্ঞান উপলব্ধি হচ্ছে সেই উপলব্ধিগুলি যাতে সঠিকভাবে জনসাধারণের মধ্যে এবং চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করা যায়। সুগার নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস রোগীদের নিজের এবং পরিবারের অন্য সদস্যদের ডায়াবেটিস রোগ সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। তারপরে সুগার চিকিৎসার জন্য প্রধান ভিত্তিপ্রস্তর হচ্ছে যে খাবার দাবার নিয়মকানুন। খাবার দাবার নিয়মকানুন সাধারণত বলা হয় 3 বার খাবার, 3 বার জল খাবার 3 ঘন্টা বাদে বাদে। খাবার কতটুকু খেতে হবে সেটা নির্ভর করছে আবার কায়িক পরিশ্রমের উপর। কায়িক পরিশ্রম যদি বেশি হয়, বেশি খেতে হয়। লিঙ্গ অনুসারে পুরুষদের খাবার একটু বেশি প্রয়োজন হয়, সেটা রুগীর ক্ষেত্রে বিভিন্ন রুগীর ক্ষেত্রে বিভিন্ন রকমের খাবার আর চার্ট দেওয়া হয়। চিকিৎসক রুগীর কর্ম, কায়িক পরিশ্রম এবং তার বিভিন্ন ধরনের রোগ আছে কিনা, সাথে যদি জটিলতা থাকে কিছু কিছু খাবারের উপর নিষিদ্ধ থাকে। সেক্ষেত্রে প্রত্যেক রুগীর ক্ষেত্রে খাবার একরকম হবে না, খাবারের যে পদ্ধতিটা একরকম থাকবে। 3 বার খাবার, 3 বার জল খাবার 3 ঘন্টা বাদে বাদে। প্রসঙ্গক্রমে বলা যায় যদি কোনো রুগীর কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে জলের পরিমাণ খুব কম খেতে হয়, লবণ কম খেতে হয়, ডাল জাতীয় খাবারটা কম খেতে বলি আমরা এবং মাছের পরিমাণ 35 গ্রামের বেশি খেতে বলি না। ডিমের সাদা অংশটা খেতে পারে। মুড়িও আমরা খেতে না করি কারণ মুড়ির মধ্যে লবণ থাকে, মুড়ি যদি খেতে হয় ধুয়ে খেতে বলি আমরা। তারপরে নানা ধরনের পরীক্ষার উপরে নির্ভর করে জটিলতা কি কমানো যাচ্ছে কিনা সেটার উপরে জোর দেওয়া হয় খাবার দাবারের নানা ধরনের নির্দেশাবলী দিয়ে। ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা ভারতবাসীরা সবাই আর্য। আমাদের জিনের মধ্যে ডায়াবেটিসের জিনটা রয়ে গেছে, শুধু উপযুক্ত পরিবেশ এর প্রয়োজন সেই ডায়াবেটিস রোগটা পরিস্ফুট হওয়ার জন্য। সেই উপযুক্ত পরিবেশের মধ্যে যেটা বলা যায় যে আজকাল মানুষ কায়িক শ্রমটা কম করে। ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, যানবাহনও বেড়েছে, মানুষের হাঁটাচলা কমে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রেও আজকাল যন্ত্রের প্রবেশ ঘটেছে। মানুষ যন্ত্র দিয়ে, যেটা আগে মানুষ কায়িক পরিশ্রম করে কৃষি ফলাতো, কৃষিকাজ করতো, সেটা আজকে যন্ত্রের মাধ্যমে হচ্ছে। তৃতীয়ত কারণ হিসেবে বলা যায় যে আমরা যে ভাত খাচ্ছি, চাউল খাচ্ছি, গম খাচ্ছি সেটা হাই ইল্ডিং। সেই হাই ইল্ডিং ভাত এবং গমের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটাও বেশি থাকছে। যে সবুজ যে আন্দোলন, সবুজ যে বিপ্লব, সেই সবুজ বিপ্লবের মাধ্যমে যে হাই ইল্ডিং ফ্রুট ক্রপসগুলি হচ্ছে সেটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার জন্য ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে বলে বিজ্ঞানীগণ অভিমত প্রকাশ করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যা কিছু খাচ্ছি, যে ফলন, সে মাছ, মাংস, ডিম বলুন, শাকসবজি বলুন, সেটার মধ্যে নানা ধরনের কেমিক্যালস
ইউজ করা হচ্ছে, কীটনাশক বা ধরেন আর্টিফিশিয়াল ম্যানুর ইউজ করা হচ্ছে, সেগুলি আমাদের শরীরের মধ্যে শাকসবজির মাধ্যমে, মাছ মাংসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসছে, থেকে যাচ্ছে, এবং সেগুলি আমাদের প্যানক্রিয়াস এই বিটা সেলকে ধ্বংস করছে বলেও এক সমীক্ষায় দেখা গেছে। তারপরে আছে আমাদের আজকালকার দিনে যে মানুষের যে জীবনধারার মধ্যে নানা ধরনের চিন্তা, একটা মনোটনি লাইফ রয়ে গেছে, একটা কম্পিটিশনের যুগ, সেই নানা ধরনের যে টেনশন এবং চিন্তা, একটা যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে পৌঁছানোর জন্য যে আমাদের শরীরের মধ্যে কতগুলি হরমোনস তৈরি হয়, যেমন যে হরমোনগুলি এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, স্টেরয়েড, গ্রোথ হরমোন, গ্লুকাগন, এগুলি সবগুলি ইনসুলিনের অ্যান্টি হরমোনস, কন্টেনসুলিন ফ্যাক্টরস। এই হরমোনগুলিও ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণের বাইরে যাইতে সাহায্য করছে। এগুলি স্বাভাবিক কারণে এই আজকালকার দিনে যে আধুনিক যুগ, সেই আধুনিক যুগের যে প্রভাব, সেই আধুনিক যুগের প্রভাবের জন্য ডায়াবেটিস রোগটা পরিস্ফুট হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ, এই জন্য হয়তো ডায়াবেটিস রোগটা বেশি আকারে দেখা যাচ্ছে। ডায়াবেটিস রোগ একদম প্রতিরোধ করাটা সম্ভব নয় হয়তো। আমি আগেই বলেছি যে আমাদের ভারতবর্ষে যে ডায়াবেটিস রোগের বংশানুক্রমে যেটা আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে, তাদের বয়স কিন্তু অনেক কম। বিদেশের তুলনায় প্রায় 2 যুগ, অর্থাৎ 20 থেকে 25 বছর কম বয়সে ডায়াবেটিস রোগীদের আমাদের দেশে হচ্ছে ডায়াবেটিস ইন ইয়ং। যদি পরিমিত পরিমাণে আহার এবং যে সুষ্ঠু জীবনধারা 0.5 ঘন্টা হাঁটা, 3 বার খাবার, 3 বার টিফিন, 3 ঘন্টা বাদে আর ফাস্ট ফুড খাওয়া বর্জন করা, এগুলি যদি বর্জন করা যায়, কায়িক পরিশ্রম যদি করা যায়, তাহলে ডায়াবেটিস রোগটা যেটা হয়তো 30 বা 35 বছরে হওয়ার কথা, সেটা তো 5 থেকে 10 বছর পিছিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডায়াবেটিস রোগের যে জটিলতাগুলি আমরা আলোচনা করেছি, সেই জটিলতাগুলিও নানা ধরনের স্টেজ আছে, কোনো 1 থেকে 5 নাম্বার স্টেজ। এই স্টেজগুলি খুব তাড়াতাড়ি অ্যাক্সিসে রূপান্তরিত হয় যদি ব্লাড সুগারটা কন্ট্রোলে না থাকে। যদি কন্ট্রোলে রাখা যায়, তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার স্টেজে যাওয়ার জন্য সময়ের বেশি প্রয়োজন হয়, 2 নাম্বার থেকে 3 নাম্বার স্টেজেও যেতে হলে আর বেশি সময়ের প্রয়োজন হয়। সেই অর্থে ডায়াবেটিস রোগের যে জটিলতা আছে, সেই জটিলতাকে আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি, যদি আমরা প্রিভেনশন 100% সম্ভব নয়। ডায়াবেটিস প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা ইনসুলিনের পুরোপুরি অভাব থাকে শরীরে, সেটা সাধারণত শিশুদের মধ্যে দেখা দেয়। আর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিনের আপেক্ষিক অভাব অথবা ইনসুলিন শরীরের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারছে না। ভারতবর্ষের সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 95% ডায়াবেটিস রোগী টাইপ 2 ডায়াবেটিস, যেটা সাধারণত একটু বয়স হলে হয়। আর বংশানুক্রমে যে ডায়াবেটিস রোগটা সাধারণত দেখা যায় 35 বছরের উপরে হওয়ার কথা, আমাদের দেশে সেটা 20 থেকে 25 বছর বয়সে থেকে হতে দেখেছি আমরা। অনেক ডায়াবেটিস রোগী আছে বংশানুক্রমে 20 থেকে 25 বছর বয়সে, সেটা পিতামাতা বা নিকটাত্মীয় ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থেকে সেটা ইনহেরিট করে। আর যেটা টাইপ 1 ডায়াবেটিস, সেটা আমাদের রাজ্যে দেখা যায়, আমাদের কাছে 3 বছর 3.5 বছর বয়স থেকে প্রায় 10-15 বছর বয়সের অনেক টাইপ 1 ডায়াবেটিস রোগী রয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে যদিও সঠিকভাবে কোনো সমীক্ষা এখনো হয়নি কত ডায়াবেটিস রোগী আছে, তথাপি আমরা ধরে নিচ্ছি যে সারা ভারতবর্ষে যেখানে শহরে 20% এবং গ্রামে 10% ডায়াবেটিস রোগী রয়ে গেছে, আমাদের এখানেও তাই ততরূপ হবে। এবং সেই সমীক্ষার মতে হয়তো প্রায় 4 লক্ষ ডায়াবেটিস রোগী আমাদের রাজ্যে রয়েছে। তবে আসার কথা যে একটা ভালো কথা হচ্ছে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পুরো নর্থ ইস্টার্ন জোনে ডায়াবেটিস রোগী কেমন আছে সেটা নিয়ে একটা সমীক্ষা অতি শীঘ্রই করতে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, সঠিক সংখ্যাটা নির্ণয় করতে পারবো আমরা ত্রিপুরা রাজ্যে কত ডায়াবেটিস রোগী রয়েছে এবং ডায়াবেটিস রোগীদের প্রকারভেদ হিসেবে কত রয়ে গেছে। আমরা প্রায় 20 থেকে 25 জন টাইপ 1 ডায়াবেটিস রোগীর চিকিৎসা করছি। ডায়াবেটিস রোগী তো বিয়ে করতেই পারে, বিয়ে করার কোনো নিষিদ্ধ নেই। তবে মেয়েদের যদি ডায়াবেটিস থাকে, সেটা লুকিয়ে বিয়ে করা উচিত না, সেটা বলে দেওয়া উচিত যে মেয়ের ডায়াবেটিস আছে। ছেলেদের যদি থাকে, সেটাও বলে দেওয়া উচিত যে ছেলের ডায়াবেটিস আছে। তবে মেয়েদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে যখন স্ত্রী যখন সন্তান সম্ভাবনা হয়, তখন কতগুলি প্রিকশন নিতে হয়। আর সন্তানের নেওয়ার আগে যাতে ব্লাড সুগার নর্মাল থাকে, তাও ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা নর্মাল রাখতে পারলে ভালো। এবং যেটা ফলো আপ
সন্তান শরীরে আসার পরে যে ফলো আপটা নর্মাল যে ফলো আপ, সেই নর্মাল ফলো আপটা খুব ফ্রিকুয়েন্টলি করতে হয় ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে, এবং যে গাইনির যে ডাক্তার দেখবেন, অবস্টেট্রিশিয়ান যে ডাক্তার দেখবেন, সেই ডাক্তারের সাথে ফলো আপটা এবং ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফিটা খুব ঘন ঘন করতে হয়, এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কিনা সেটা দেখতে হয়। কারণ ডায়াবেটিস রোগটা প্রেগনেন্সির ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর। তার মানে এই নয় যে ডায়াবেটিস রোগীরা মা হতে পারবে না। ডায়াবেটিস রোগীরা মা হতে পারে যদি সঠিকভাবে চিকিৎসা চলে এবং সঠিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, এবং বাচ্চার যদি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি না হয়, আর সেক্ষেত্রে ডায়াবেটিক মায়েরা সুস্থ সন্তানের জন্ম দান করতে পারেন। তবে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হয় যে বাচ্চা জন্মগ্রহণের পরে যতদিন বাচ্চা মায়ের দুধ খাবে ততদিন যদি মায়ের ক্ষেত্রে ডায়াবেটিস রোগের চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাকে ইনসুলিনের নেওয়াই বাঞ্ছনীয়। কারণ অরাল যে ড্রাগ পাওয়া যায়, অরাল যে হাইপোগ্লাইসেমিক যে ড্রাগ ব্যবহার করা হয় ডায়াবেটিস চিকিৎসার জন্য, সেটাও যদি মা গ্রহণ করে, সেটা মায়ের দুধের মাধ্যমে ছেলে বা মেয়ের সন্তানের মাঝে সেটা যায়, সেক্ষেত্রে বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ছেলেদের ক্ষেত্রে সাধারণত কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে শুধু একটা মাত্র স্পার্মের দরকার হয় প্রেগনেন্সির ক্ষেত্রে। কিন্তু দেখা গেছে যে ছেলেরা সেটা গোপন করা উচিত নয়। আর বাচ্চাদের যখন মায়ের ডায়াবেটিস থাকে বা বাবার ডায়াবেটিস থাকে, সন্তানরা জন্মগত সূত্রে জন্মের লগ্ন থেকে ডায়াবেটিস রোগ পায় না, সেটা বংশগতভাবে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে শতকরা 50%। অর্থাৎ 50% পসিবিলিটি থাকে মা বাবার যদি দুজনের ডায়াবেটিস থাকে, তাহলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বংশগতভাবে 30 বা 35 বছরের পরে।